আজ তোমাদের মানসবদারি সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে চাইছি। আমরা প্রথম স্লাইড, এটাই আমাদের প্রথম স্লাইড। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট স্লাইড। Emperor Akbar and his close advisor were dedicated to expanding the Mughal Empire through territorial conquest and through the imposition of what they proclaimed to be his righteous regime. The empire was primarily a military fiscalistic state that required a vast and growing army and administration in order to extract tribute and revenues from the diverse areas they kept conquering. Akbar and his central courtiers innovatively strove to create stable, efficient, and uniform administrative process throughout the empire. আকবর এবং তার সভাসদরা এমন একটি মুঘল সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিল যেখানে সাম্রাজ্যটা অনেক বিস্তৃতভাবে তারা গড়ে তুলতে চেয়েছিল, এবং এই সাম্রাজ্যের মূল ভিত্তি হচ্ছিল সামরিক রাজ্য গঠন করা। কেমন? সামরিক রাজ্য গঠন করতে গেলে তার প্রধান কি দরকার? প্রধান দরকার হচ্ছে তার আর্মি, তার সেনাবাহিনী, এবং তার শাসন ব্যবস্থা যাতে নাকি সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য নির্দিষ্ট সময় রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা, সুনিপুণভাবে রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা। এবং এই জন্যই সমগ্র সাম্রাজ্য জুড়ে আকবর তার শাসনতান্ত্রিক পরিকাঠামো খুব সুগঠিতভাবে, শক্তিশালী রূপে তার শাসনতান্ত্রিক পরিকাঠামো গড়ে তুলেছিলেন। আমরা পরের স্লাইডে যাই। Most earlier Indian rulers gave each commander titles, rewards, iktas ad hoc according to the ruler's personal assessment of his worth. They also innovatively created one integrated decimal hierarchy of administrator, the Mansab rank system. From about 1574, Akbar assigned each of the top thousands or so Mughal appointees a numerical grade from 10 to 5,000. Only about 33 numerical values were actually used, each with a specific income and required number of cavalrymen recruited and paid by the Mansabdar. এখানে মানসাব শব্দটির অর্থ আমরা বলে নিই। মানসাব শব্দটির অর্থ হচ্ছে পদমর্যাদা। আগেকার পূর্বে শাসকরা বিভিন্ন সেনাধ্যক্ষদের তাদের চাইতে তাদের নানা ধরনের সম্মান দিত, পুরস্কার দিত, ইকতা দিত, কিন্তু পরবর্তীকালে মানসাব দেওয়া শুরু হলো। মানসাব হচ্ছে, যেটা আমি বললাম, পদমর্যাদা। 1574 থেকে আকবর তার সাম্রাজ্যে 10 থেকে 5,000 গ্রেড চালু করেছিলেন। 10 থেকে 5,000, কেমন? এবং 33 রকম মানসাবদারদের, 33, দেখো লাস্ট পয়েন্টসে আমি আলোচনা করেছি, 33 রকম মানসাবদারি শ্রেণী ছিল, এবং আকবরের সময় থেকেই এটি দেখা গেছে। আমরা পরের স্লাইডে যাই। Mansabdars of 500 or more rank as Amir. This Mansab system thus created ranks through which a man could move during his career, which customarily combined administrative and military responsibilities. A specific office did not have a fixed rank. A governor might hold one Mansab, but his successor a lower or higher Mansab. However, officials often received temporary promotions when their current Mansab was inappropriately low for their new office. Further, Mansabdars had no fixed terms in office and often very varied careers. Akbar
might transfer them suddenly in response to a campaign or crisis, or else their reported misgovernance. Once the system was in place, this hierarchy provided the emperor with a finely regulated process for rewarding through promotion or punishing through stagnation or demotion in mansab. মানসাবদারদের যেটা বলা হলো এই স্লাইডে বলা হচ্ছে 500 বা তার বেশি পদমর্যাদাভুক্ত মানসাবদারদের বলা হচ্ছে আমির। এই আমির তার এই 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 ধরনের মানসাবদাররা কিন্তু তাদেরকে কিন্তু বদলিও করা হতো, ঠিক আছে, এবং তাদের কিন্তু শাসনতান্ত্রিক এবং সামরিক দুই ধরনের দায়িত্বই কিন্তু পালন করতে হতো। মানসাবদারদের কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো পদমর্যাদা ছিল না। কখনো গভর্নররা যেমন যে র্যাঙ্ক পেত তার পরবর্তীকালে বা যে পদমর্যাদা পেত তার তার উত্তরাধিকারীরা যে একই পদমর্যাদা পাবে এমন নয়, তার থেকে বেশিও পেতে, তার থেকে উঁচু পদমর্যাদা পেতে পারতো বা তার থেকে নিচু পদমর্যাদাও পেতে পারতো। এবং কখনো কখনো তাদের কাজের জন্য তাদের উন্নতি হতো এবং সেগুলো সবই সুলতানের ইচ্ছানুযায়ী হতো। এবং তাদের মানে আকবরের কথা আমি স্পেসিফিক্যালি এখানে বলছি যে অনেক সময় মানসাবদারদের ট্রান্সফার করা হতো হঠাৎ করে, এবং এর পেছনে যে কারণ মনে করা হচ্ছে যে কোনো একটা জায়গায় ধরো কোনো কনকোয়েস্ট হচ্ছে, সেই কনকোয়েস্টে মানে কোনো যুদ্ধ বিজয়ের সময় তখন মানসাবদারদের প্রয়োজন হতো, তখন তাহলে ওই পার্টিকুলার জায়গা থেকে ওই মানসাবদারদের তুলে নেওয়া হতো, তুলে নিয়ে সে তখন আকবরের সুলতানের সঙ্গে কোনো একটা যুদ্ধ জয়ে যেতেন, বা যদি তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ রিপোর্ট বা বিরূপ কোনো প্রতিক্রিয়া তার আধিকারিকদের থেকে পেতেন, তাহলে তাকে অনেক সময় বদলি করা হতো। কিন্তু পুরো সিস্টেমটা যখন সঠিকভাবে পরিচালিত হচ্ছে, আকবর কিন্তু মানসাবদারদের যেমন বদলি চালু করেছিলেন, তেমনি তাদের উন্নতি বা অবনতিও কিন্তু তার সময় থেকে শুরু হয়েছিল। প্রমোশন আর ডিমোশন তার সময় থেকে শুরু হয়েছিল। এবং কোনো মানসাবদারদের তিনি অনেক সময় বহিষ্কারও করেছিলেন, আমরা জানি, বহিষ্কারও করেছিলেন এবং তাদের শাস্তিও দেওয়া হতো। ঠিক আছে, পরের স্লাইডে আমরা যাই। While Akbar's innovative Mansab system had many new bureaucratic features, it also contained many personalistic and patrimonial characteristics. There was no entrance examination. Rather, appointments and promotion were all based on Akbar's personal inspection and superhuman insight about the man's true worth, usually supported by recommendation from high official whom Akbar trusted. When this system was first being implemented, many established commanders objected to their assigned rank as unworthy of them. Further, this hierarchy now put each mansabdar specifically and overtly above, equal to, or below every other one. Thereafter, rival mansabdars jodled for precedence and complained about their rank and promotion rate. এখানে এই স্লাইডসে বলা হচ্ছে যে আকবরের সময় কিন্তু কোনো পরীক্ষার মাধ্যমে মানসাবদারদের কোনো পরীক্ষার মাধ্যমে প্রবেশ করতে হতো না। হ্যাঁ, তাহলে আকবর মানসাব দেওয়ার সময়
তার যে অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টি সেইটাকে কাজে লাগাতেন, এবং অবশ্যই তার আধিকারিকরা তাকে এ ব্যাপারে নিশ্চয়ই সাপোর্ট করে, নিশ্চয়ই তাদের কিছু ফিডব্যাক থাকতো, তারা বলতেন। এবং আকবর নিজে বুঝে তবে কোনো মানসবদারদের নিয়োগ বা তার উন্নতি ধার্য করতেন। অনেক সময় দেখা গেছে যে আগের সময় বলা, আগের স্লাইডসেও বলেছিলাম যে যে মানসবদারদের কোনো ফিক্সড র্যাঙ্ক ছিল না। এই ফিক্সড র্যাঙ্ক না থাকার ফলে তার পরবর্তীকালে দেখা গেছে যে তার উত্তরসূরিরা যে একই র্যাঙ্ক পাবে এমন কোনো ব্যাপার নেই। ফলে দেখা গেছে যে অনেক সময় অযোগ্য ব্যক্তিরাও মানসবদারি পেয়েছেন, উঁচু উঁচু র্যাঙ্ক দখল করে রয়েছিল। তো এই সময় ফলে মানসবদারদের মধ্যে এই যাতে নাকি কোনো এই ধরনের সমস্যা না ঘটে, বা এই যে যারা আনওয়ার্থি, যারা যোগ্য নয়, বা তারা যাতে নাকি উঁচু পোস্ট না পায়, তো সেটার জন্য অনেক সময় দেখা গেছে মানসবদাররা সুলতানের কাছে কমপ্লেন করেছেন, এবং তাদের নিজেদের পদমর্যাদা এবং উন্নতির জন্য সুলতানদের সাথে অনেক সময় দর কষাকষি করেছে। আমরা পরের স্লাইডে যাই। The Mansab system was not routinely hereditary. আগের ক্লাসে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে মানসবদারির সিস্টেম কি হেরিডিটারি? তো অবশ্যই মানসব সিস্টেম was not routinely hereditary. Although heredity clearly affected one's initial ranking and subsequent career, by birthright, Mughal imperial princes usually held the highest mansab, above the 5,000 cap, and thus the most income to support their household, military forces, and political factions. But princes often held unequal rank, reflecting their relatives' age, mother status, and their current esteemed in the emperor mind. Defeated by now submissive rulers also usually receive very high initial rank. The sons and grandsons of Mansabdars often followed them into service, thereby becoming Khanzad. এখানে তো এই স্লাইডসে প্রথমেই বলে নেওয়া হলো যে মানসবদারি সিস্টেম কখনোই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নয়, এবং রাজ পরিবারের যুবরাজ বা রাজপুত্ররাই 500 বা তার অধিক মানসবদারির জন্য এলিজিবল হতো, অর্থাৎ তার জন্য যোগ্য বলে বিবেচিত হতো। হ্যাঁ, তো তাদের কিন্তু সামরিক দায়িত্ব এবং রাজনৈতিক ক্ষেত্রে নানা বিদ্রোহ দমন করার থেকে শুরু করে সবই করতে হতো। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা বিজিত কোনো কারণে যুদ্ধে হেরে গেছেন, কিন্তু তাদের ব্যবহারে তুষ্ট হয়েও সুলতান তাদের অনেক ক্ষেত্রে অনেক উঁচু পোস্ট, মানসবদারদের হায়ার র্যাঙ্ক কিন্তু অফার করেছেন, দেওয়া হয়েছে। মানসবদারদের মৃত্যুর পর তার ছেলে বা তার পৌত্রদেরও মানসবদার অনেক ক্ষেত্রে তারা পেয়েছেন, এবং সেক্ষেত্রে তারা খানজাদ এই টাইটেল তারা পেয়েছেন, খানজাদ। আমরা পরের স্লাইডে যাই। Customary, sons initially held lower ranks than their fathers and had to earn promotion through battle and effective administration. However, sons of high mansabdars often started with higher rank than other recruits and customarily had accelerated careers. Junior kingsmen often served their seniors as lower rank mansabdars with their
own smaller military contingents, relatives often moved together from one region to another. Additionally, at a Mansabdar's death, the emperor might honor him by deeming a son worthy of appointment or promotion, sometimes to his late father's mansabs and titles. এখানে এই স্লাইডসে আমরা আলোচনা করছি যে অনেক সময় পিতা মারা যাওয়ার পর তার পুত্র মানসাবদারি পেতেন, মানসাব হতেন, কিন্তু তাকে কিন্তু অনেক নিচু র্যাঙ্ক দেওয়া হয়েছিল এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করলে তবে তাদের উঁচু র্যাঙ্ক দেওয়া হতো। মানে তাদের যুদ্ধক্ষেত্রে বা তাদের শাসনতান্ত্রিক পর্যায়ে বিভিন্নভাবে তাদেরকে কিন্তু নিজেদের ওয়ার্থ প্রমাণ করতে হতো, তবেই তারা কিন্তু নিজেদের প্রমাণ করার পরই তাদের হাই র্যাঙ্ক দেওয়া হতো। আবার অনেক ক্ষেত্রে যারা উঁচু র্যাঙ্ক, যাদের হাই মানসবদার, মানে বলা হচ্ছে যারা উঁচু মানসবদার ছিলেন, তাদের ছেলে, তাদের পুত্র, তাদেরকে অনেক সময় উঁচু র্যাঙ্ক দেওয়া হয়েছিল, কিন্তু সেইটা কে আমরা না ধরে নিয়ে আমরা বলবো যে নর্মালি সাধারণত দেখা গেছে যে মানসবদারদের মৃত্যুর পর তার পুত্র অনেক সময় মানসবদার হতেন, কিন্তু তাদের নিচু র্যাঙ্ক দেওয়া হতো। তারা প্রমাণ করে, তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার পর তাকে উঁচু র্যাঙ্ক দেওয়া হয়েছিল। এবং অনেক সময় মানসবদারদের নিজেদের সার্ভিসের মৃত্যু হলে তার ছেলেকে নিয়োগ করা হতো। তাদের অনেক সময় উন্নতিও তারা যদি যোগ্য হতো, তাদেরকে উন্নতিরও অনেক জায়গা ছিল, স্কোপ ছিল। এবং অনেক ক্ষেত্রে তার মৃত পিতার মানসাব এবং তার সেই টাইটেল অনেক সময় তাকে ফিরিয়েও দিতেন সুলতান। আমরা পরের স্লাইডে যাই। Crucially, Akbar ritually bound each Mansabdar to him personally. Each offered Akbar deep prostrations and nazars. নাজার্স এখানে একটা নতুন শব্দ। নাজার্স হচ্ছে নজরানা থেকে নজর, অর্থাৎ মানসাব হওয়ার পর সুলতানকে, এখানে এই স্লাইডে আকবরের কথাই বলা হচ্ছে যে বিশেষ কিছু গিফটস, যাকে বলে এক কথায় গিফটস দিতে হতো বা গিফট দিত। এটাই ছিল কাস্টম বা এটাই হচ্ছে রীতি। The central administration assigned each Mansabdar one or more Jagirs that totaled his Mansab's official income. Mansabdars had their own agents collect the assessed revenue from their Jagirs. These agents received payments from zamindars and provided written receipts under the supervisions of the Mughal provincial administrations. To prevent abuses in revenue collection, Mansabdars governing a territory were conventionally not the ones assigned Jagir there, although for practical reasons, Jagir assignments were often located nearby or even within an official jurisdiction. এখানে বলা হচ্ছে যে এক একজন মানসবদারকে একটি বা একাধিক জাগির দেওয়া হতো। আমি আগেও বলেছিলাম যে জাগির এবং মানসব, জাগিরদারি সিস্টেম এবং মানসবদারি সিস্টেম একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। In lieu of their salary, mansabdars could get জাগিরস। হ্যাঁ, জাগিরস মানে মানসবদাররা তাদের বেতনের পরিবর্তে জাগির পেতেন। হ্যাঁ, তো এই স্লাইডসে সেটাই বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে
প্র্যাকটিক্যাল রিজনস, অর্থাৎ বাস্তবের কথা চিন্তা করে মানসাবদারদের যে জায়গা তার শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে ছিল, হ্যাঁ, বা যে টেরিটোরিয়াল অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল, সেই জায়গা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যেই তাকে জাগির হিসাবে ধার্য করা হয়েছিল। মানসাবদারদের যে রেভিনিউ তারা কালেক্ট করতো, যেটা তাদের ডিউটির মধ্যেই পড়ে, দায়িত্বর মধ্যেই পড়ে, রাজস্ব, সেই রাজস্বর জন্য কিন্তু মানসাবদাররা কিছু তাদের নিজের লোককে নিয়োগ করেছে, নিজেদের আধিকারিককে নিয়োগ করেছিল। তো সেই এজেন্ট, সেই মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এই রেভিনিউ কালেক্ট করতো, এই রাজস্ব কালেক্ট করতো। আমরা বেসিক্যালি তাদের জমিদার বলি। হ্যাঁ, জমিদাররা অনেক সময় রাজস্ব কালেক্ট করতো, এবং এই যে রাজস্ব কালেক্ট করতো, সংগ্রহ করতো, তারপরে তার জন্য একটা রিসিপ্টও তারা দিত। এবং এই টোটাল ব্যাপারটাই, পুরো রাজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় যে কাঠামো, কেন্দ্রীয় রাজস্ব কাঠামো, তার তদারকিতে হতো। হ্যাঁ, কেন্দ্রীয় কাঠামো এবং অবশ্যই প্রাদেশিক শাসন কাঠামোর মধ্যেই এই ব্যবস্থাটা হতো। পরের স্লাইডসে চলে যাই। Despite official policy for central administrator, in practice disparities between a Jagir's assessed value and its actual income occurred. এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বারে বারে বলা হচ্ছে যে মুঘল শাসন ব্যবস্থার একটা মূল দিক হচ্ছে তার রাজস্ব ব্যবস্থা, এবং মুঘল সুলতানরা আগের থেকেই মোটামুটি স্টেটের কত ইনকাম হবে তা সেটা জানার জন্য আগের থেকেই জমি পরিমাপ করে তার রাজস্ব মোটামুটি জেনে নিতেন, একটা অ্যাসেস করতে পারতেন। তো এবার মানসাবদারদের যে নির্দিষ্ট জাগির দেওয়া হতো, সেই জাগিরে অবশ্যই রেভিনিউ কত আসবে, তার জন্য কত কালেক্ট করা যাবে, তার জন্য পরিমাপ করা হয়েছিল। সেই পরিমাপ করা রাজস্ব, তার যা পরিমাপ, এবং মানে যে প্রকৃত রাজস্ব পরিমাপ এবং যেটা বাস্তবে রাজস্বের পরিমাপ, অর্থাৎ আসল কি রাজস্ব কালেক্ট হয়েছে, তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক ছিল। Particularly, prestigious mansabdars receive more lucrative jagirs. Mansabdars less respected by the central assigning official received jagirs that sometimes generated less than the official revenue or were expensive to extract revenue from. Additionally, actual expenditures incurred in different postings varied considerably. Some mansabdars had surplus income while others overspent. Over time, repeated modifications in the Jagir system proved necessary to redress imbalances or address changing circumstances. যেটা আমি এখানে এই স্লাইডসে বললাম যে এই জাগির থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণের কিন্তু একটা তারতম্য দেখা গেছে। যারা উঁচু র্যাঙ্ক হোল্ডার, সেই সব মানসাবদারদের কিন্তু অনেক বেশি লাভজনক জাগির তাদের দেয়া হতো। আর ওয়ারাস যারা একটু কম, মানে পদাধিকারী পদের দিক থেকে একটু কম র্যাঙ্কের মানসাবদার, তাদের কিন্তু অত গুরুত্বপূর্ণ জাগির দেওয়া হয়নি। ফলে যেটা এস্টিমেটেড রেভিনিউ, অর্থাৎ যেটা পরিমাপ করা হয়েছিল যে এই জাগির থেকে এত পরিমাণ রাজস্ব আদায় হতে পারে, আর যেটা অ্যাকচুয়াল রেভিনিউ, যেটা প্রকৃতভাবে রাজস্ব
আদায় হয়েছে তার মধ্যে একটা বিস্তর ফারাক হয়েছে। এই ফারাকটা কিন্তু চোখে পড়ে। কিছু কিছু মনসবদাররা অনেক সময় তাদের যে ইনকাম, তাদের যে আয়, সেটা অনেক সময় কোনো কোনো মনসবদারদের উদ্বৃত্ত থাকতো, আবার কোনো কোনো মনসবদারদের যা ইনকাম সেটা তো তাদের সম্পূর্ণ খরচ হয়ে যেত, তাছাড়াও আরো বেশি তাদের অনেক সময় নিজেদের থেকেও ব্যয় নির্বাহ করতে হতো। তো এবার সময় যেতে থাকলো এবং জাগিরদারি সিস্টেম কিন্তু একটা এই 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 মানে বৈষম্য ভীষণভাবে চোখে পড়তে থাকলো, যে অ্যাকচুয়াল রেভিনিউ আর এস্টিমেটেড রেভিনিউর মধ্যে, অর্থাৎ প্রকৃত রাজস্বের পরিমাণ এবং আসল রাজস্বের পরিমাণ, তার মধ্যে কিন্তু একটা তারতম্য চোখে পড়লো। আমরা পরের স্লাইডসে যাই। Either from inadequate income or self-interest, many mansabdars neither employed the number of cavalrymen specified by their rank nor provide adequate cavalry horses. Although the central administration calculated a fixed rate per man, mansabdars hired soldiers at negotiated salaries. To ensure that each Mansabdar fulfilled his military obligations, the central administration from around 1574 instituted periodic inspection of each Mansabdar's inventory with an official mastered roll, and the branding of each horse with an indelible mark of approval. Further, there were general ethnic quotas. For instance, Central Asia and Rajput Mansabdars should only employ men of their own ethnicity. Such bureaucratic checks often evolved resentment, especially from Mansabdars who either regarded themselves as entitled noblemen and resented administrative questioning of their honor, or else were gaming the system. এই স্লাইডসে আমরা দেখতে পাচ্ছি যে মানসাবদাররা তাদের র্যাঙ্ক অনুযায়ী যত পরিমাণে অশ্ব রাখার কথা এবং যত সৈন্যবাহিনী রাখার কথা তত কিন্তু তারা রাখতেন না। তারা অনেক সময় কি করতেন, তারা অনেক সময় সৈন্যবাহিনীকে হায়ার করে আনতেন, অর্থাৎ ভাড়া করে আনতেন, ভাড়াটিয়া সৈন্য নিয়ে আসতেন। তো এই ব্যবস্থাটা কিছুটা হলেও দমন করার জন্য, এই ব্যবস্থাটা বেশি দিন না চলে তার জন্য 1574 থেকে, অর্থাৎ আকবরের সময় থেকেই দেখা গেছে যে সুলতান 15 দিন বাদে বাদে মানসবদারদেরকে কিন্তু পর্যবেক্ষণ করা শুরু করেন। কি পর্যবেক্ষণ? না, মানসবদারদের সামনেই তাদের আন্ডারে যত অশ্বারোহী বাহিনী আছে তাদের এনে দেখাতে হবে, এবং তাদের একটা সেন্ট্রাল রেজিস্টার থাকবে, সেখানে নাম তোলা থাকবে, সেই রেজিস্টারের সঙ্গে তারা মিলিয়ে দেখবেন এবং প্রত্যেকটা অশ্বের গায়ে তারা একটা চিহ্ন দিয়ে রাখবেন, এবং এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে দাগ সিস্টেম। এটা এই কারণে করা হয়েছিল যাতে নাকি ডাবল কাউন্টিং, দুই ভাবে মানে হিসেব যাতে নাকি না করা হয়। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক মানসবদারদের র্যাঙ্ক অনুযায়ী তাদের নির্দিষ্ট যে পদমর্যাদা অনুযায়ী তাদের অধীনে যত অশ্বারোহী বাহিনী রাখার কথা, তারা সেই অশ্বারোহী বাহিনী এবং সৈন্যবাহিনী প্রতিপালন করছেন কিনা সেইটা পর্যবেক্ষণের জন্য এটা একটা অভিনব পদ্ধতি আকবরের সময়কালে 1574-এ তিনি ইন্ট্রোডিউস করেছিলেন।
এছাড়া দেখা গেছে মধ্য এশিয়া এবং রাজপুত মানসবদাররা নিজেদের জাতির লোকজন ছাড়া তারা কিন্তু কোনো সৈন্যবাহিনী রিক্রুট করতেন না তাদের অধীনে। তো এর ফলে অন্য মানসবদারদের মধ্যেও কিন্তু অনেক বেশি অসন্তোষ দানা বেঁধেছিল। আমরা পরের স্লাইডে যাই। আমরা বাদাউনির একটা কোটেশন এখানে দেখছি। বাদাউনি নিজেও একজন মানসবদার ছিলেন। তিনি লিখেছেন, আমিরস ডিড অ্যাজ দে প্লিজড, most of their own servants and mounted attendants into soldiers' clothes brought them to the masters. But when they got their jagirs, they and when a new emergency arose, they mustered as many borrowed soldiers as were required and sent them away again when they had served their purpose. Hence, a lot of low tradespeople, weavers, cotton cleaners, carpenters, greengrocers, both Hindu and Muslims, brought borrowed horses, got them branded, and were appointed to a command. And when a few days afterwards no trace was to be found of the imaginary horse and the visionary saddle, they had to perform their duties on foot. Many times it happened at the masters before the emperor himself. Here, emperor means Akbar. It was found that they were all hired and that their very cloths and saddles were borrowed articles. His Majesty then used to say, with my eyes thus open, I must give these men pay, that they may have something to live on. এখানে বাদাউনি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে দাগ ব্যবস্থাতে কিভাবে সুলতানের সামনে, মাস্টার্স মানে সুলতানের কথাই বলা হচ্ছে, কিভাবে তাদের ক্যাভালরিম্যান, তাদের মানে মানসবদাররা তাদের আন্ডারে, তাদের অধীনে কিভাবে তাদের অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনীকে কিভাবে দেখাচ্ছে তার একটা এক্সপিরিয়েন্স তিনি এখানে লিখেছেন। তিনি বলেছেন বেসিক্যালি সবগুলোই ভাড়াটিয়া সৈন্য কিছুদিনের জন্য ভাড়া করে সুলতানের সামনে দেখানোর জন্য নিয়ে আসা হতো এবং কিছুদিন বাদে তাদের কোনো মানে ট্রেসই পাওয়া যেত না, তাদের কোনো সাক্ষ্যই থাকতো না, সাক্ষ্য প্রমাণ থাকতো না। এবং কাদেরকে তারা নিয়ে আসতো ভাড়া করা সৈনিক হিসাবে? যারা মোস্টলি বলছে যে যারা ব্যবসা করতো, যারা তাঁতি, যারা তাঁতের কাজ করতো, যারা কাঠের কাজ করতো, যারা খুচরো ব্যবসায়ী, যারা শস্যের কাজ করতো, হিন্দু এবং মুসলমান যে কোনো ধর্মের লোককেই তারা এটা নিয়ে আসতো। এবং তারা অনেক সময় ঘোড়াকেও অনেক সময় ধার করে নিয়ে এসে সুলতানের সামনে দেখাতো। এবং তাদের এই দাগ প্রক্রিয়ার সময় যখন ঘোড়াকে আলাদা করে চিহ্নিত করা হয়েছিল এবং তখন সেই সব ওই ভাড়া করা লোকদেরকে সেই ঘোড়ার সেনাধ্যক্ষ হিসাবে দেখানো হয়েছিল এবং কিছুদিন বাদে সেই ঘোড়া এবং সেই সেনাধ্যক্ষদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং আকবর নিজেও এই ব্যবস্থাটার ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি নিজে বলেছিলেন যে আমার চোখের সামনে এটা হচ্ছে এবং আমি আটকাতে পারছি না, যদি আমি পারি তাহলে অ্যাটলিস্ট এই সব ভাড়া করা লোকদের আমি কিছু টাকা দিতে চাই, বেতন দিতে চাই, যাতে নাকি তারা তাদের জীবন নির্বাহ করতে পারেন। আমরা পরের স্লাইডে চলে যাই। Indeed, Akbar's administration recognized such disparities and inequalities and in 1585 appointed an imperial commission to investigate abuse in the interconnected Zabt, Jagir and Mansab system.
আকবরের সময়তে এই যে ডিসপ্যারিটিস, এই যে বৈষম্য, এটা আকবরের শাসনকাল থেকে এরা বুঝতে পেরেছিল সুলতান, এবং 1585-তে এই যে জব্ত সিস্টেম, জাগিরদারি ব্যবস্থা এবং মনসবদারি ব্যবস্থার এই যে মানে বৈষম্য, এইটা দূর করার জন্য, এটা পরীক্ষা করার জন্য একটা কমিশন বসেছিল, একটা কেন্দ্রীয় কমিশন বসেছিল। As Mansabdars rotated among postings in the expanding empire, their Jagir also moved. Earlier in his reign, Akbar celebrated as a major accomplishment his dislodging and dispersing to distant provinces some clans of Mansabdars who had settled themselves in particular regions, forming deep connection there. অর্থাৎ এখানে আমি তো আগের স্লাইডস গুলোতেও আলোচনা করেছিলাম যে মানসাবদারদের কিন্তু বদলি করা হতো, এবং মানসাবদারদের বদলির সঙ্গে সঙ্গে তাদের জাগেরও বদলে যেতে থাকে। Furthering the empire's control, he inherited by escheat each diseased Mansabdar's personal property. This discouraged Mansabdars from building palaces, which after their death the emperor would likely award to current favorites. Consequently, some Mansabdars built religious buildings, tombs or mosques by Muslims and temples by Hindus to perpetuate their legacy, since the emperor would not confiscate these. For a particularly favored Mansabdars, however, the emperor might restore much of his property to his family at his demise. মানসাবদাররা যাতে নিজস্ব সাম্রাজ্য বা নিজস্ব প্রাসাদ গড়ে তুলতে না পারে, সেই জন্য আকবর সবসময় এটাকে ডিসকারেজ করতেন, উৎসাহ যোগাতেন না। তার কারণ যে তাদের মৃত্যুর পরই, মানসাবদারের মৃত্যুর পর তার পার্সোনাল প্রপার্টি, তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু সুলতানের নিজের হয়ে যেত, হ্যাঁ, বা তার সম্পত্তি সুলতান বাজেয়াপ্ত করে দিত, যাতে নাকি এটা মানসাবদাররা নিজেরা তাদের কোনো প্রাসাদ বা বিল্ডিং না তৈরি করতে পারে। তবে অনেক সময় মানসাবদাররা নিজেদের নাম বজায় রাখার জন্য তারা অনেক সময় মুসলিম মানসাবদারদের দেখা গেছে যে তারা মসজিদ বানিয়েছিলেন, এবং হিন্দু মানসাবদাররা অনেক সময় মন্দিরও বানিয়েছিল, যাতে নাকি তাদের মৃত্যুর পর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কখনোই সুলতান বাজেয়াপ্ত করতে পারতেন না। আবার অনেক সময় সুলতানের প্রিয় কোনো মানসাবদারের মৃত্যুর পর তার সম্পত্তি কিন্তু অনেক সময় বাজেয়াপ্ত করতেন না, তাদের ফ্যামিলির হাতে, তার মৃত্যুর পর তার পরিবারের হাতেও সেই সম্পত্তি তুলে দিয়েছে, এরকম ঘটনাও দেখা গেছে। আমরা পরের স্লাইডে যাই। As a major variation from this system of temporary and rotating jagirs and estates starting around 1596, many royal Rajputs, a few Indianized Afghans, and other former regional rulers receive recognition of their family estates or kingdoms as their permanent Watan Jagir, homeland Jagir. While nominally this land came under imperial authority and regulations and was only assigned back to the Jagirdar, in practice, a Watan Jagir largely continued his pre-existing relationship, both cultural and fiscal, with local zamindars and cultivators. Further, as Watan Jagirdars rose in Mansab, they received additional temporary jagirs elsewhere. The ruler of an expansion-dependent state, Akbar constantly sought to annex his neighbors by force or threat. He stated a monarch should be ever intent on conquest, otherwise his neighbors rise in arms against him. The army
should be exercised in warfare, lest from want of training they become self-indulgent. Conversely, various rulers on the emperor's external and internal frontiers resisted its invasions or counterattacked. এখানে বলা হচ্ছে রাজপুত বা আফগানদের 1596 এর পর থেকে পার্মানেন্ট জাগির দেওয়া হতো তাদের বেতনের পরিবর্তে। এই পার্মানেন্ট জাগিরকে বলা হতো ওয়াতান জাগির। আমি যখন জাগিরদারি সিস্টেম পড়িয়েছি তখন কিন্তু আমি যখন there were the four main জাগিরস we have been talked about, সেই চারটে জাগিরের মধ্যে প্রথম যে জাগিরের কথা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ওয়াতান জাগির। এই পার্মানেন্ট জাগিরকে ওয়াতান জাগির বলা হচ্ছে এবং এই স্লাইডসে এটাও বলা হচ্ছে যে যারা ওয়াতান জাগির পেয়েছে তাদের ওয়াতান জাগির বা পার্মানেন্ট জাগির ছাড়াও তাদের অস্থায়ী জাগিরও দেওয়া হতো অন্য জায়গায়। হ্যাঁ, তাহলে পার্মানেন্ট জাগির along with পার্মানেন্ট জাগির তাদের আবার অ্যাডিশনাল টেম্পোরারি জাগিরও দেওয়া হতো। অস্থায়ী জাগির দেওয়া হতো। আকবর তার পার্শ্ববর্তী অঞ্চলকে নিজেদের ভীতি প্রদর্শন বা শক্তি বা বল প্রয়োগ করে মুঘল সাম্রাজ্যের পদতলে আনার চেষ্টা করতেন, মানে এনেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে কোনো রাজ্যই টিকে থাকে তার শক্তি বা বল প্রয়োগের মাধ্যমে এবং এটার জন্য তার অবশ্যই মানসাবদারদের সাপোর্ট দরকার হতো। মানসাবদারদের সাপোর্ট না থাকলে তার কখনোই এত বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তুলতে পারতেন না। কেননা আমি বারে বারেই বলেছি যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি হচ্ছে একটা মিলিটারি ফিসকালিস্টিক স্টেট। হ্যাঁ, সামরিক প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামরিক স্টেট। আমরা পরের স্লাইডসে যাই। Akbar expected virtually all mansabdars to perform military duties, often in addition to administrative one. Some mansabdar clearly excelled in warfare, continuing their martial tradition as Central Asian Rajputs or Indian Muslims. Indian Muslim means Mewaris and Saids. Although some mansabdars specialized in administration, even these were most honored when they were promoted from the pen to sword, masters both the peace and war. For instance, Mahesh Das, a Brahmin poet, was recruited by Akbar based on his literary reputation in other courts. Akbar, impressed by his artistry, entitled him Kavi Raj in 1572. He not only brilliantly composed Braj language, prose and poetry and envied the court with witticism, he also assigned as an administrator of cattle markets and a judge of civil disputes. Further, Akbar appointed him an officer in various military expeditions, bestowing on him the additional Sanskritic title Raja Birbal. এই স্লাইডসে আমি দেখানোর চেষ্টা করেছি, উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি মানসাবদার যারা বোথ যারা শাসনতান্ত্রিক এবং সামরিক দুটো ক্ষেত্রেই সফল হয়েছিল এবং এর মধ্যে আমরা মধ্য এশিয়ার রাজপুত এবং ভারতীয় মুসলিমদের কথা বলবো। ভারতীয় মুসলিম বলতে আমরা মেওয়ারি সৈয়দদের কথা বলবো। আমরা এখানে একটা উদাহরণ এই স্লাইডসে বলেছি, ব্রাহ্মণ কবি মহেশ দাস, যিনি ব্রজ ভাষায় তিনি খুব বিখ্যাত কবি ছিলেন। আকবর তার এই গুণে খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে 1572 কবিরাজ উপাধিতে ভূষিত করা হয়েছিল।
কিন্তু তাকে কিন্তু মনসব করা হয়েছিল। মনসব করার পরে তাকে কিন্তু শাসনতান্ত্রিক দায়িত্ব পালন করা হয়েছিল। তিনি গৃহপালিত পশু যে বাজার সেখানে তার নেতৃত্ব দিয়েছিলেন, তার আধিকারিক ছিলেন। অন্যদিকে তিনি আপিল আদালতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, সেখানেও তিনি বিচারকের ভূমিকায় খুব গুরুত্বের সাথে কাজ করেছিলেন। আকবর কিন্তু এই সামরিক অভিযানগুলোতে এই মহেশ দাসকে কিন্তু নিয়োগ করেছিলেন, এবং তাকে আবার এই মহেশ দাস যখন সামরিক দায়িত্ব যেমন পালন করেছিলেন, শাসনতান্ত্রিক দায়িত্ব পালন করেছিলেন, এবং তাকে রাজা বীরবল এই উপাধি দেওয়া হয়েছিল। আমরা পরের স্লাইডে যাই। Birbal proved a competent military commanding, reaching the high Mansab 2000. দেখো, তিনি যেমন কবি ছিলেন তেমন কিন্তু তিনি সামরিক দায়িত্ব পালন করতে কসুর করেননি। তিনি 2000 পদ বিশিষ্ট মানসাবদারি পদে উন্নীত হয়েছিলেন। 1589, about the age 60, he misguidedly led his troops into an ambush during Yusufzai Afghan popular uprising on the northwest frontier. He and his 8,000 soldiers all died. This was Akbar's biggest military disaster. 1589 তাঁর যখন 60 বছর বয়স, তিনি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে তিনি ইউসুফজাই আফগানদের যে আপরাইজিং হয়েছিল, আফগানদের যে বিদ্রোহ হয়েছিল সেটা দমন করতে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এবং তার অধীনে যে 8,000 সৈন্য ছিল তারা প্রত্যেকেই মারা গেছিল, এবং এটা আকবরের সব থেকে বড় ডিজাস্টারের মধ্যে এটা একটা অন্যতম হিসেবে দেখা হয়েছিল। আমরা পরের স্লাইডসে যাই। আমরা দেখব এই স্লাইডসে রাজা টোডরমালের উদাহরণ এখানে আমরা এই স্লাইডসে দেখব। রাজা টোডরমাল earned repute as an expert civil administrator, but he also alternate as a military engineer and battlefield commander. He reached Mansab 4,000, dying in office at age 66. Akbar refused him retirement. However, as Akbar's empire expanded and his administration grew more complex, his divergence between non-military and military duties grew. Hence, around 1595, the central administration significantly modified the Mansab system to allow personal rank and to rise without necessarily increasing the Mansabdar's military obligation, assigning each Mansabdar both a Zat and a separate Sawar rank. Zat means personnel and Sawar means cavalry. The latter specified the number of soldiers to be recruited, paid and commanded in the emperor's service. The two ranks were not always equal. এখানে এই স্লাইডসে আমরা কিন্তু টোডরমালের কথাও বলবো। টোডরমালও এমন একজন মানসবদার ছিলেন যিনি শাসনতান্ত্রিক কাজেও যেমন দক্ষ ছিলেন, তেমনি সামরিক দিক থেকেও সেনাধ্যক্ষ ছিলেন এবং গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। তিনিও কিন্তু 4,000 মানসবদারি অর্থাৎ 4,000ই মানসবদার ছিলেন, এবং তিনি 66 বছর বয়সে তার অফিসেই তিনি কাজ করতে গিয়ে মারা যান। এরপর আকবরের সাম্রাজ্যে 1595 পর থেকে যত দেখা যাচ্ছে তার সাম্রাজ্য সামরিক এবং বেসামরিক নানা ধরনের দায় দায়িত্ব যত বাড়ছিল, ফলে এই সব ক্ষেত্রে জটিলতাও নানা ধরনের বাড়ছিল, এবং মানসবদারদের সঙ্গে একটা নতুন টার্মের পরিচয় করাই, সেটা হচ্ছে জাট এবং সওয়ার। জাট কি? জাট বলতে ব্যক্তিগত পদমর্যাদা, আর সওয়ার কি? সওয়ার হচ্ছে সেই মানসবদারদের অধীনে কত সৈন্যবাহিনী থাকবে তার সংখ্যা,
কেমন? এবং জাট এবং সওয়ার কখনোই এক হতো না, কেমন? The two ranks were not always equal হতো না, সমান হতো না। মানে 3000 জাট যিনি, তার 3000 সওয়ার হতো না, কেমন? আমরা পরের স্লাইডসে চলে যাই। With more martial appointment bringing increase in the sawar, but the Zar determined the order of precedence among Mansabdars and was never less than the sawar. The warrior ethnic remained central for Mansabdars. Their assigned Jagirs proved their major sources of income, but many Mansabdars were engaged directly or indirectly in money lending, commercial speculation, and the production of luxury goods. To manage culturally distasteful trade, many Mansabdars used a Hindu or Jain man of business to their mutual profit. Indeed, when traditional minded Amirs complained to Akbar in 1564 that he was demeaning himself by employing Todarmal to run his finance, he replied, "Every one of you has a Hindu to manage his private affairs. Suppose we too have a Hindu. Why should harm come of it?" But such business agents remained dependent on the Mansabdar's favor. He could seize their property at will with little recourse. আচ্ছা, এই স্লাইডসে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সওয়ারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু জাট মোটামুটি একই থাকছে। মানসাবদারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বেতনের পরিবর্তে, তো আমি আগেই বলেছি যে জাগির দেওয়া হতো, এবং মানসাবদাররা কিন্তু প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে মানি লেন্ডিং এর সঙ্গে, অর্থাৎ অর্থ বিনিময় বা অর্থ ব্যবসায় নিজেকে যুক্ত রাখতো, যুক্ত রেখেছিল। এবং এই অর্থ ব্যবসায় যুক্ত থাকার ফলে তারা দেখা গেছে যে অর্থ ব্যবসায় যুক্ত থাকার ফলে দেখা গেছে যে তারা বিশেষ করে 1564 পর থেকে দেখা গেছে যে অনেক সময় মানসাবদাররা হিন্দুদেরকে রিক্রুট করেছিলেন, হিন্দু আর জৈনদের, যাদের তারা মনে বিজনেসের লোক বা ব্যবসা করবে বলে তাদেরকে রিক্রুট করেছে, তাদেরকে নিয়োগ করেছে, কিন্তু বেসিক্যালি তাদের যৌথভাবে নিজেদের লাভের জন্যই করেছে এটা। এবং আকবর নিজেও টোডারমালকে নিযুক্ত করেছিল, এবং যখন এই নিয়ে সুলতানের কাছে অনেকেই সুলতানের দরবারে গিয়ে অনুযোগ করেছিল যে কেন এই ধরনের করা হচ্ছে, যে মানসাবদাররা কেন হিন্দুদের রিক্রুট করবে ব্যবসা কাজ পরিচালনার জন্য, তখন আকবর খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন। আকবর বলেছিলেন যে আমরা যদি সবাই নিজেদের ব্যবসাকে ম্যানেজ করার জন্য, ব্যক্তিগত ব্যবসাকে ম্যানেজ করার জন্য হিন্দুদেরকে রিক্রুট করি, তো সেটা আবার দোষের কি আছে? তবে এই যে মনসবদারদের অধীনে এই ব্যবসা তাদের পরিচালনা করার জন্য যে হিন্দুদের রিক্রুট করা হয়েছে, এগুলো সবই ডিপেন্ড করতো সেই মানসবদারদের ইচ্ছা অনুযায়ী। তাদের নিজেদের ব্যক্তিগত প্রপার্টি, অনেক সময় নিজের ব্যক্তিগত সম্পত্তি অনেক সময় গ্রাস করা হতো, এবং কখনো কখনো মানসবদারদের সঙ্গে তাদের কখনো কথা কাটাকাটি হলে তাদের কিন্তু ব্যক্তিগত বাণিজ্য কিন্তু বাজেয়াপ্ত করা হতো। আমরা পরের স্লাইডে যাই। Many Mansabdars also used their official post for personal profit. Some compelled merchants to sell their goods at concessional price,
or to purchase goods from them at above market rate. Some notoriously never paid bill. Nonetheless, Mansabdar largely recognize their official duty to protect and foster commerce, particularly by policing roads and punishing theft in lands they administered. Additionally, higher Mansabdars, like Akbar himself, had their own karkhanas uh, that produced luxury goods for their household gifts or sell. Some courtiers, including imperial women folk, invested in ocean-going ships in commerce. However, the Mughal Empire did not allow rich merchants to purchase rank, thus largely including commercial classes from direct political power. Imperial service in the field or at court, while potentially richly rewarding, remained uncertain and dangerous. Many Mansabdars died in battle and they occasionally assassinate each other. In court, they constantly jockeyed for Akbar's attention and patronage. Indeed, Akbar demoted, dismissed, imprisoned, exiled, or executed many Mansabdars, including most of those holding the highest ranks. Some survivor eventually obtained his pardon, resentment, and subsequent promotions. Akbar himself barely survived at least one assassination attempt, multiple serious wounds in battle, and various reckless encounters with wild or maddened beasts, some of which left him severely injured. এই স্লাইডসে বলা হচ্ছে যে মানসাবদাররা কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত লাভের জন্য তারা অনেক সময় ব্যবসায়ীদেরকে বাধ্য করত যে তাদের একটু কম দামে জিনিসপত্র বিক্রি করার জন্য তাদের কাছে। আবার অনেক সময় তাদের কাছে এমন মানে মার্কেট যা বাজারের যা রেট চলছে কোনো পণ্যদ্রব্যের তার থেকে বেশি দামে তাদের কাছে কিন্তু জিনিসপত্র কিনতেও বাধ্য করতো। হ্যাঁ, আবার অনেক মানসাবদারদের দেখা গেছে যে তারা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে তাদেরকে কোনো টাকা দিত না, মূল্য দিত না। যদিও মানসাবদারদের সরকারিভাবে তাদের দায়িত্ব ছিল বাণিজ্যকে উৎসাহ দেওয়া এবং যাতে নাকি সুষ্ঠুভাবে সেই নির্দিষ্ট অঞ্চলে শান্তি বজায় থাকে সেটা দিকে লক্ষ্য রাখা, যেখানে চুরি ছিনতাই না হওয়া এবং সেটাকে যাতে নাকি দেখাশোনা করা বা মনিটর করা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা উঁচু মানসাবদার, উঁচু পোস্ট বা হায়ার মানসাবদার ছিল, তারা অনেক সময় নিজেদের কারখানা ছিল, তাদের সেই কারখানায় তাদের অনেক জিনিসপত্র উৎপাদিত হতো। হ্যাঁ, সেই জিনিসপত্র তারা কিন্তু বাইরে বিক্রি করত। হ্যাঁ, কিন্তু মুঘল সাম্রাজ্যে দেখা গেছে যে ধনী যারা ব্যবসায়ী তাদেরকে কিন্তু যাতে নাকি তারা এই পদটা কিনে নিতে না পারে, মানসাবদারদের যে পদ র্যাঙ্ক সেই দিকে কিন্তু তারা যথেষ্ট নজর দিয়েছিল। এখানে বলা হচ্ছে অনেক সময় মানসাবদাররা রাজসভায় সুলতানদের পৃষ্ঠপোষকতার দিকে নজর রাখতেন। আকবরের রাজসভাতে দেখা গেছে যে সুলতানের যাতে নাকি প্রিয় পাত্র হয়ে উঠবে তার জন্য একটা কিন্তু ফিয়ার্স কম্পিটিশন বা প্রতিযোগিতা চলতো। অনেক সময় যারা উচ্চ মানসাবদার তাদেরকেও কিন্তু আকবর অনেক সময় তাদেরকে শাস্তি দিয়েছিলেন, কখনো তাদের বহিষ্কার করেছিলেন, আবার কখনো তার সেই শাস্তি মুকুবও করেছিলেন, এমনও আছে। তাদেরকে আবার শাস্তিপ্রাপ্ত মানসাবদার কখনো পরবর্তীকালে শাস্তি রদ হয়েছে, তাদের সেই সব মানসাবদারদেরও অনেক সময় পদোন্নতি হয়েছে।
ব্যক্তিগতভাবে বলা হয়েছিল, এই স্লাইডসে বলেছি যে আকবর নিজেও অনেক সময় আহ, আহত হয়েছিলেন যুদ্ধে জয়েন করার সময়। সেটা সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মানসাবদারদের ক্ষেত্রে এটাই বলা গেছে যে অনেক সময় তাদেরকে জেলে বন্দি করা হয়েছিল, তাদের দ্বীপান্তরে পাঠানো হয়েছিল, আহ তাদের শাস্তি দেওয়া হয়েছিল, তাদের অনেক সময় ফাঁসি দেওয়া হয়েছিল যদি এবং এটা অনেক উঁচু মানসবদারদের বা হাইয়েস্ট র্যাঙ্ক যারা হোল্ডার ছিল সেই সব মানসবদারদের ক্ষেত্রেও করা হয়েছে যদি তাদের বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসতো। হুম, আমরা পরের স্লাইডসে যাই। Thus, Emperor Akbar and his core Mansabdars devised and imposed an unprecedented, extensive, and advanced administrative military structure. The imperial center revisioned its model for land revenue, jagirs, provincial administration, and mansabs as just and uniform throughout the expanding empire. But in practice, there were many deviations and regional variations. In addition, even as Akbar personally changed as he reigned from ages 14 to 64, he and his close advisor built capitals, developed ideologies, and waged war. এই লাস্ট এই এই স্লাইডসটা দিয়ে শেষ করব। সেখানে বললাম যে আকবর 14 থেকে, ওনার যখন 14 বছর বয়স তখন থেকে তিনি শাসন করা শুরু করেছিলেন। তো তখন থেকে তার 64 বছর বয়সে তার যেমন ইডিওলজি চেঞ্জ হয়েছে, তার তার আদর্শ চেঞ্জ হয়েছে, তার ধ্যান ধারণা চিন্তাধারা চেঞ্জ হয়েছে এবং সেক্ষেত্রে তার ফলে মানসবদারি ব্যবস্থা, জাগিরদারি ব্যবস্থা, সব ব্যবস্থাই চেঞ্জ হতে থাকছে। তবে আকবর এবং তার খুব ক্লোজ যারা অ্যাসোসিয়েট ছিল, তারা খুব কাছের সভাসদ ছিল, তাদের মাধ্যমে তিনি যে শাসনতান্ত্রিক সামরিক কাঠামো গঠন করেছিলেন, সেই শাসনতান্ত্রিক সামরিক কাঠামোর ভিত ছিল ভূমি রাজস্ব, জাগির ব্যবস্থা, মানসাব ব্যবস্থা এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা। ফলে এই গুরুত্বপূর্ণ শাসন কাঠামোর মধ্যে মানসাব কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক কাঠামো বলে আমি মনে করব।